প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আজ অনলাইন ক্লাসে তোমাদের দশম শ্রেণীর আমি ভূগোল ও পরিবেশ বিষয়টার উপরে একটু আলোচনা করবো। তোমাদের দশম শ্রেণীর অধ্যায় দশম, সেখান চ্যাপ্টার থেকে আলাপ করার আগে তোমাদেরকে আগে বলি যে বিগত সপ্তাহগুলোতে আলাপ করেছিলাম বা ভূগোলের আরো কয়েকটা বিষয় আলাপ করে কিছু কিছু জিনিস এর মধ্যে এসেছে। আজকে সেই দশম শ্রেণীর অধ্যায়ের মধ্যে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ চ্যাপ্টার দশম, এই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব। আগে আমি তোমাদেরকে এই মানচিত্র সম্পর্কে আগে দেখাই যে দেখো এটা একটা মানচিত্র, এটা হলো একটা গ্লোব। তোমরা দেখো এটা গ্লোব, এটা পুরো একটা ওয়ার্ল্ড, মানে পুরা এই 7টা মহাদেশের মধ্যে 5টা মহাসাগর এর মধ্যেই আছে, বুঝা গেছে? আর আজকে আমি যেহেতু বাংলাদেশের ভৌগোলিক বিবরণ বলতেছি, তাই বাংলাদেশের ভৌগোলিক বিবরণে আমি এখানে তোমাদেরকে দেখাতেছি বাংলাদেশের উত্তরে একটা হলো উত্তর, একটা হলো পূর্ব, একটা হলো পশ্চিম, একটা হলো দক্ষিণ। উত্তর সীমানা ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম রাজ্য। পূর্বে আসাম, মিজোরাম, মায়ানমার রাজ্য। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে হইল ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ। দক্ষিণ এশিয়ার অন্তর্গত এটা 7টা মানে 8টা দেশ নিয়ে দক্ষিণ এশিয়া তো বিভক্ত হয়ে গেছে, যে 4টি খণ্ডের একটা আমরা দক্ষিণ এশিয়ায়, সেটা নবাগত দেশ, সেটা আফগানিস্তান সরকার, এটা গত ক্লাস আমি বলেছি। এখন যেহেতু বাংলাদেশ আসছে দক্ষিণ এশিয়ার অন্তর্গত, আমরা বাংলাদেশ সম্পর্কে বলব। এই বাংলাদেশের টোটাল আয়তন হল 1,47,570 বর্গ কিলোমিটার। টোটাল পুরো এই দেশটা তুমি দেখো মানচিত্রে, এইখানে শুরু। বাংলাদেশের উত্তর হইল কি তেতুলিয়া, আর দক্ষিণ হইল টেকনাফ। টেকনাফ থেকে তেতুলিয়া, টোটাল এই দেশটা পুরো একটা মানচিত্রে তুমি ফলো করো। এই জায়গা এর মধ্যে টোটাল বাংলাদেশে 64টি জেলা, 8টা বিভাগ, 492টি থানা অন্তর্গত। এছাড়া তাহলে টোটাল এই দেশটা উত্তর পূর্ব পশ্চিম, উত্তর উত্তর পূর্ব পশ্চিম, এগুলো একটা সীমারেখা আছে আমাদের। কোন দিক থেকে কতটুকু অংশ তোমরা দেখো, এখানে লেখা আছে এখানে কতটুকু আসছে, এখান থেকে কতটুকু আসছে, একটা ডিগ্রি মাপে স্কেল বরাবর এখানে দেখানো আছে। তাই আমরা বলি যে বাংলাদেশে এর যদি আমরা বলি সীমারেখা বলি 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে উত্তর থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত, এবং পূর্বে হইল 88 ডিগ্রি 01 ইঞ্চি থেকে 92 ডিগ্রি 41 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে এই পুরো এই দেশটা অবস্থিত। কি বলছিলাম? 20 ডিগ্রি 26 ইঞ্চি থেকে 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে 26 ডিগ্রি 38, হ্যাঁ 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি এটা হলো উত্তর অক্ষরেখা, এবং 88 ডিগ্রি 01 ইঞ্চি থেকে 92 ডিগ্রি 41 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা রেখা। পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে এই দেশটা অবস্থিত। এই দেশে টোটাল 64টি জেলা আছে এবং 8টা বিভাগ আছে। 8টা বিভাগগুলোর মধ্যে প্রথমত আমরা লিখি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রংপুর,
বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, 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 রাজশাহী। টোটাল এই 64টি জেলায় অবস্থিত এই বাংলাদেশের মধ্যে। 64টি জেলার মধ্যে 8টা বিভাগ। কোন বিভাগে কতগুলো জেলার সংখ্যা পড়েছে আমি সেই জেলাগুলো তোমাদেরকে দেখাই। প্রথমত হলো আমাদের চট্টগ্রামের কথাই বলি। চট্টগ্রাম হলো আমাদের 11টি জেলা আছে। এরপরে আসো রাজশাহীতে আছে 8টি, 08। তারপরে আছে ঢাকা বিভাগে আছে 13টি, 13। এরপরে আছে খুলনা, খুলনাতে হচ্ছে 10। এরপরে আছে সিলেট, সিলেট হলো 4। বরিশাল 6, রংপুরে হলো 8 এবং ময়মনসিংহে 4। রংপুর 8, বরিশালে হলো ময়মনসিংহে 4, ময়মনসিংহে হলো 4। টোটাল এই হলো 64টি জেলা। তোমরা ইচ্ছা করলে এটা খাতা নোট করে নিতে পারো যে 64টি জেলার মধ্যে যে 8টা বিভাগ, আমরা কোন জেলার মধ্যে পড়ছি, আমাদের জেলার মধ্যে আমরা কোন বিভাগের মধ্যে পড়েছি, আমাদের বিভাগগুলোর মধ্যে কোন কোন জেলা অবস্থিত বা জেলা কয়টি, এটা আমাদের জানি রাখা দরকার। তাই আমি এখানে একটা চার্ট দেখিয়ে দিয়েছি, তোমরা দেখো। ঢাকা শহর, ঢাকা বিভাগের মধ্যে বিশেষ করে এখানে 13টি, চট্টগ্রামে 11টি, সিলেটে হলো 4, আর খুলনা হলো 10, রংপুরে 8, বরিশালে 6, ময়মনসিংহে 4 এবং রাজশাহীতে এলো 8, সিলেটে 4। টোটাল 64টি জেলা অবস্থিত। এই 64টি জেলার আমরা পাইলাম। এবার বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বয়দ্বীপ বলি। বয়দ্বীপটা কি সেটা সম্পর্কে বলি, বা ডেল্টা ইংলিশে বলে, এটাকে বলে ডেল্টা। বয়দ্বীপ নদী যখন মোহনার কাছে আসে তখন জোয়ারের আস্তে আস্তে কমতে থাকে। এই জোয়ারের সাথে সাথে আস্তে আস্তে এটার সাথে আসে কি আসে, কাদামাটি আসে, তারপরে মনে করো কাঁকড় আসে, এগুলো আসে একটা স্তর পড়ে। তো পড়ার পরবর্তীতে যখন এই জোয়ারটা নেমে যায় তখন এটা আরেকটা স্তর পড়ে, এটার পরে শুকিয়ে সূর্যের আলো পড়ে, এগুলো শুকিয়ে যায়, আবার পরে আরেকটা স্তর, এরকম এরকম উঁচু হতে হতে হয়। এক সময় এটার মুখ বন্ধ হয়ে যেতে চায়, তখন এই পানিটা তো একটা জোয়ার আসে, পানি কোন দিকে যায়, এগুলো তখন বিভিন্ন দিকে গড়িতে চেষ্টা করে, এগুলো সাগরের দিকে পতিত হয়। হওয়ার পর এইটাতে তিন মুখা যখন হয় তখন এটাকে বলা হয় বদ্বীপ। তিন দিক থেকে ত্রিমুখী আকৃতিটাই হলো, এটা হলো বদ্বীপ। তাহলে বাংলাদেশে উত্তরে হলো ব্রহ্মপুত্র, হলো কুশিয়ারা নদী, কুশিয়ারা সুরমা নদী, আর দক্ষিণে বঙ্গোপসাগর। চিন্তা করো, 3 দিক থেকে নদী ঘিরে আছে, আর পশ্চিম দিকে হলো ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ এই কারণে বলি। বাংলাদেশে এই তাহলে টোটাল এরিয়া হলো 1,47,570 বর্গ কিলোমিটার। আর নদ নদী, যেটা নদী অঞ্চল আমরা বলি, নদী অঞ্চল টোটাল সমগ্র বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন হলো 9,405 বর্গ কিলোমিটার। টোটাল নদী অঞ্চল, নদী অঞ্চলকে বলি। তারপরে আমরা 2015 সালে যে হ্যাঁ 2015 সালের 31শে জুলাই ছিটমহলের যে বিনিময় হয়, ছিটমহল অর্থাৎ বাংলাদেশের এটা উত্তরাঞ্চল, এই ছিটমহল বিনিময় হয়
তখন আমরা আমাদের সাথে ভারতের সাথে, ভারত আমাদের থেকে কিছু জায়গা নিয়েছে, তারা আমাদেরকে কিছু দেয়, তারা আমাদেরকে দেয় 10,041.25 একর জমি তারা আমাদেরকে দেয়। এবং সমুদ্র সীমা আমরা যখন ইন্টারন্যাশনাল আমরা আদালতে আমরা যখন বাংলাদেশ এটার জন্য আবেদন করে, এর সেখান থেকে আমাদের ওরা একটা রায় দেয়, রায় আমরা তখন সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল পাই, অর্থনৈতিক একান্ত অঞ্চল যেটাকে বলা 200 নটিক্যাল মাইল টোটাল। আর 1 নটিক্যাল মাইল সমান তোমরা মনে লিখে রাখতে পারো যে 1.852 বর্গ কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান 1.852 বর্গ কিলোমিটার। তাহলে বাংলাদেশের টোটাল চারদিকে যে সীমারেখা, তার সীমারেখার আয়তন হলো যে মাত্র 47,011 কিলোমিটার, 11 কিলোমিটার। আর বাংলাদেশ এবং ভারত এটার সীমারেখা হলো 3,715 কিলোমিটার। বাংলাদেশের সাথে ভারতের যেটুকু সীমা ঘিরে আছে পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ পূর্ব দিকে হলো মায়ানমার, ঠিক আছে, কিন্তু উত্তর, পূর্ব, পশ্চিম এই তিনটা সীমানা ঘিরে আছে 3,715 কিলোমিটার। আর বাংলাদেশের সাথে মায়ানমার সীমারেখার দূরত্ব হলো মাত্র 280 কিলোমিটার। এবং এই সীমারেখা নিয়ে পুরো বাংলাদেশ গঠিত। এখন তাহলে আমরা জানলাম যে পুরো বাংলাদেশের যে উত্তর হলো যে 20 ডিগ্রি 26 ইঞ্চি থেকে 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষরেখা, এবং 88 ডিগ্রি 01 ইঞ্চি থেকে পূর্ব 88 ডিগ্রি 01 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে টোটাল বাংলাদেশ অবস্থিত। যেটা এই সীমা রেখাগুলো তোমরা দেখো এখানে তোমাদের মানচিত্র যখন বইটি দেখবা, এই বইটি সবগুলো একটা দাগ আছে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি আমরা পাইলাম। টোটাল এই বাংলাদেশ ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3টা ভাগে ভাগ করা যায়। আমি এগুলো মুছিয়ে দিলাম, তোমরা লিখছো এগুলো সব, এবার আমি এগুলো বুঝতে পারি। টোটাল এই বাংলাদেশটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো তোমরা শুনে রাখো, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাস্টোসিন কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ ছিল এক পাহাড় সমূহ কালে সোপান সমূহ সাম্প্রতিক কালে প্লাবন টোটাল আমরা 3টা ভাগে ভাগ করেছি টোটাল বাংলাদেশটা। তাহলে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বলতে কি বুঝো? বাংলাদেশের দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ এই অঞ্চলের অন্তর্গত। টারশিয়ারি যুগটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাংশের পাহাড় সমূহ এই অঞ্চলের অন্তর্গত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত থেকে উত্থিত হওয়ার সময় এই পাহাড়ের সৃষ্টি হয়েছে। হিমালয় বলতে কোনটা? এভারেস্ট আর কি, এভারেস্ট বা পাহাড় শৃঙ্গগুলো হওয়ার সময় এই পাহাড়টি সৃষ্টি হয়েছে বলে তারা এটা ধারণা করে। এই পাহাড়গুলো আসামের নুসা এবং মায়ানমার বা বার্মা যেটাকে বলি সেটা আরাকান পাহাড় সমভূমি বলে ধরা হয়। এখানে শেল কদম দ্বারা গঠিত, শেল কদম দ্বারা এটা গঠিত এই পাহাড়গুলো। এই পাহাড়টাকে আমরা টারশিয়ারি যুগে পাহাড়কে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ, একটা দক্ষিণ পূর্ব অঞ্চল, একটা হলো দক্ষিণ ও পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, আর একটা হলো উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ বলতে কি বুঝছো? দক্ষিণ দিকে কোন জায়গাটা আমরা বলি? চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, তারপরে হইলো আমাদের রামগড় যেটাকে বলি সেটা,
আহ খাগড়াছড়ি, খাগড়াছড়ি এই অঞ্চলের পাহাড় গুলো এই পাহাড়ের অন্তর্গত। এখানের পাহাড়গুলোর উচ্চতা, এই পাহাড়গুলোর উচ্চতা 610 মিটার, 10 মিটার। আর এই বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডাং যেটাকে বলি, সেটা বান্দরবানে অবস্থিত, চট্টগ্রামের অঞ্চল এটা, দক্ষিণ যেহেতু বলছি দক্ষিণ পূর্ব অঞ্চল এটা, সেখানে তার আয়তন হলো 3000, সর্বোচ্চ শৃঙ্গ 1230 মিটার, 1230 মিটার। সাম্প্রতিককালে আরো একটা শৃঙ্গ ওই পাহাড়ের মধ্যে আবিষ্কৃত হয়েছে, যেটা আয়তন হলো 1231 মিটার, অর্থাৎ 1 মিটার এটা বড়, এর চেয়ে একটু উঁচু আর কি। সেটার নাম তাজিও ঢং বা বিজয়। এবার হলো উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়, উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়ের মধ্যে ময়মনসিংহ, নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তরাংশ, উত্তর পূর্বাংশ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার পাহাড়গুলোর উচ্চতা এই অঞ্চলের অন্তর্গত। মৌলভীবাজার পাহাড়গুলোর উচ্চতা 244 কিলোমিটার, এর বেশি নয়, 244 কিলোমিটার বেশি নয়। এই পাহাড়গুলো স্থানীয় টিলা নামে পরিচিত। এই পাহাড়গুলো উচ্চতা 30 থেকে 90 মিটারের মধ্যে। এটা গেল। এরপরে এলো প্লাস্টোসিন কালের সোপান সমূহ। আনুমানিক এরা একটা সময় ধরেছে 25,000 পূর্বের সময়কে প্লাস্টোসিন কালের সোপান সমূহ বলে ধরা হয়। প্লাস্টোসিন কালের সোপান সমূহ বলে ধরা হয়। এগুলো হলো একটা উত্তর পূর্বাঞ্চলের, উত্তর পশ্চিমাঞ্চলের বর্ণভূমি, মধ্যভাগের মধুপুরের ভাওয়ালগড়, কুমিল্লার লালমাই জেলার অন্তর্গত এই পাহাড়গুলো অন্তর্গত প্লাস্টোসিন কালের সোপান সমূহ গঠিত হয়েছে বলে এটা ধারণা করা হয়। এর মধ্যে বর্ণভূমি আছে যার আয়তন হইল 9320 বর্গ কিলোমিটার। মধুপুর ও ভাওয়ালগড় যেটা আয়তন হলো 4103 বর্গ কিলোমিটার, 3 বর্গ কিলোমিটার। তারপর কুমিল্লার লালমাই পাহাড় যেটাকে 34 বর্গ কিলোমিটার এবং এর গড় উচ্চতা 21 মিটার। এরপর সর্বশেষ আসব সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি এর আয়তন, সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন, সাম্প্রতিককাল প্লাবন মানে কি সমতল, অর্থাৎ রাশিয়ার যুগের পাহাড় কোনটা, এটা প্লাস্টোসিন কালেরও গেল। এবার এই দুইটা বাদ দিয়ে যে ভূমিটা থাকে সেটাকে বলা হয় সাম্প্রতিক কাল, অর্থাৎ সমতল ভূমি। এটা আসি, এটা টোটাল আয়তন হলো 1,24,266 বর্গ কিলোমিটার। এই আয়তন টোটাল এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন। তারপরে তাহলে আমরা মানচিত্রটা দেখলাম, বাংলাদেশের জেলাগুলো দেখলাম। এরপরে আসো আমরা একটা কথা তোমাদেরকে একটু আমি জানাই, তোমাদের জ্ঞাতার্থে বলি। একটা হলো দোয়াব বলে, একটা বলে নদী সংযোগ। দোয়াবটা কি? দোয়াব হলো যে দুই নদীর মধ্যভূমি, এর ভূমি আর কি। দুইটা নদী আছে, মাঝখানে একটা ভূমি আছে, সেটাকে বলা হয় দোয়াব। আর দুই নদীর মধ্যভূমি মিলনস্থল, যেখানে আর মিলনস্থল মানে যেখানে মিশছে সেটাকে বলা হয়, সেটাকে হলো নদী সঙ্গম। নদী সঙ্গম এই কথাটা বললাম এই কারণে, কারণ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপের নাম হলো বাংলাদেশ। পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপের নাম বাংলাদেশ। তাই সুতরাং বদ্বীপের কারণে বলতেছি, সেখানে নদী সঙ্গমটা কি এবং দোয়াবটা কি সেটা তোমাদেরকে বললাম। এরপরে আমরা এই চ্যাপ্টারের মধ্যে আরো কিছু জিনিস আছে, যেটা হলো নদ নদী। নদী বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় 700টা নদী ছড়িয়ে ছিটিয়ে আছে পুরা বাংলাদেশের মধ্যে। বলে আমরা কি নদীগুলো কই দেখি না কেন? তোমার আশেপাশে তুমি লক্ষ্য করলে দেখবে ছোট বড় মিল। তবে প্রধান প্রধান নদীর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, আড়িয়ালখা ইত্যাদি এই ধরনের নদীগুলো। এগুলো যেমন পদ্মা নদীর উৎপত্তিস্থল, সেটা কি পাহাড় থেকে। পদ্মা নদী আসামের রুশে পাহাড় থেকে এটা উৎপন্ন হয়। এটা বাংলাদেশের উত্তর অঞ্চল থেকে গড়িয়ে, মানে বিভিন্ন ইয়ে থেকে গড়িয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অর্থাৎ নদীগুলো সবগুলো
মিলে সাগরে পতিত হয়েছে, দক্ষিণ দিকে যে বঙ্গোপসাগরের সাথে এটা মিলেছে। তাহলে নদীটা টোটাল যে বাংলাদেশ প্রধান প্রধান নদী কয়টা, যদি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে যে প্রধান প্রধান নদী, এখানে 5টা নদীর নাম উল্লেখ আছে। সেই 5টা নদী পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, তারপরে যাক, তাহলে নদী আমরা মোটামুটি নদী পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এবং সুরমা, কুশিয়ারা ইত্যাদি ইত্যাদি আমাদের বাংলাদেশের যেহেতু নদী অনেকগুলো, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। 700টা নদী জালের মতো পুরো বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে সারা বছর নদী চলাচলের উপযোগী মাত্র 500টা নদীতে যে টোটাল চলাচল করতে পারে, আর গুলো উপযোগী নয়। এটা উপযোগী করার মতো মানে জাহাজ, নৌকা, লঞ্চ টঞ্চ চলার মতন কতগুলো আছে, এগুলো সারা বছর নৌকা চলাচল করে। অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের লোকগুলো সাধারণত এই পথে চলাচল করে। আর উত্তর পূর্ব আর অন্যান্য জায়গায় যে নদী নালা জায়গাগুলো আছে সংখ্যা কম, আমরা স্থলভাগে সাধারণত বেশি ব্যবহার করি। তোমাদেরকে বাংলাদেশের এই মানচিত্রতে দেখিয়ে যে আমি যে কথাগুলো বললাম, কথাগুলো তোমরা মনে রাখবে। তাহলে তোমাদেরকে একটা কাজ দিই, তোমরা বাড়ির কাজ এটা করবে অবশ্যই, যে বাংলাদেশের এই যে বাংলাদেশের এটা যে সম্পর্কে বাংলাদেশের আমি যে এই ইয়াগুলো দিলাম, যে টাশিয়ার যুগের পাহাড় সমূহ, সাম্প্রতিককালীন সুপার সমূহ এবং সাম্প্রতিককালীন প্লাবন সমূহ, এই জায়গায় ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত একটা বিবরণ তোমরা আগামী সপ্তাহে আমার কাছে এটা আশা করি জমা দেবে। আর এর মধ্যে যদি তোমাদের কোনো কিছু জানা বা বোঝার সমস্যা থাকে, তোমরা আমাকে নেক্সট ক্লাসে বলবে। তোমাদেরকে আমি আবারও বলি, তোমরা এই যে গুগল ক্লাস করায়, গুগলের তোমরা এই মানচিত্রটা দেখবা, মানচিত্র ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা দেখবা এখানে অনেকগুলো দেশ আছে, যেটা দেশ তোমরা সবগুলো চিনো না, জানো না। আমরা সব দেশের নাম জানি না, আমরা সব দেশের নাম বলতে পারবো না আমাদেরকে জিজ্ঞাসা করলে। কিন্তু টোটাল বিশ্ব পরিসংখ্যান পত্রিকায় দেখেছি টোটাল 233টা দেশ আছে এরিয়ার মধ্যে। আমরা যখন এশিয়া মহাদেশের মধ্যে অন্তর্গত, দক্ষিণ এশিয়ার কথা বললাম, দক্ষিণ এশিয়ার প্রকৃতির কথা বললাম, দক্ষিণ এশিয়ার নদী এবং সীমারেখার কথা বললাম, এগুলো তোমরা মনে রাখবে। এবং